আজকেই তো শুক্রবার, আজকেই কিন্তু রাতে ম্যাচ রয়েছে পাঞ্জাব বনাম কলকাতার মধ্যে। সন্ধ্যে 7:30 থেকে কলকাতাতে হবে ম্যাচটা, এবং এই ম্যাচটা কে জেতে এখন সেটাই দেখার বিষয়। কার পাল্লা ভারী সেগুলো সব বলবো, এবং দুই দলের একাদশ কেমন হতে পারে সেটাও সব বিস্তারিত বলবো ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখনও পর্যন্ত আইপিএলে 7টা ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স, 5টা জিতেছে, 2খানা হেরেছে। আর পাঞ্জাব বোধহয় 3টে জিতেছে, আর 3টে জিতেছে, 4টে বোধহয় হেরেছে, খারাপ খেলেছে নাকি 2টো জিতেছে, যেন একদম বেশি একটা জিততে পারেনি। আগে বলি, হেড টু হেড রেকর্ডে কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে কে এগিয়ে রয়েছে। কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে 32টা ম্যাচ খেলা হয়েছে, 21টা ম্যাচে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স, 11টা ম্যাচে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। মানে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যখনই কলকাতা পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে বেশিরভাগ সময় কলকাতা জেতে, পাঞ্জাবও যে জেতে না তা না। পাঞ্জাব লাস্ট বোধহয় 2020 সালে জিতেছিল, আর মনে হয় জিততে পারেনি। 2021-এ কলকাতা হারিয়েছিল, 22-এও কলকাতা হারিয়েছিল, 23-এও কলকাতা হারিয়েছিল। গত 20-তে বোধহয় একবার হারিয়েছিল, 19-এও বোধহয় কলকাতা হারিয়েছিল। বেশিরভাগ সময় কলকাতা হারিয়েছে, কোনো কোনো সময় পাঞ্জাব হারিয়ে দিয়েছে। পাঞ্জাব যে হারাতে পারেনি তা না, মাঝে মাঝে হারিয়েও দিয়েছে পাঞ্জাব, কিন্তু পরিসংখ্যানটা কম। আর কলকাতার পিচে কলকাতা ফেভারিট, এটুকু শিওর। এবং কলকাতা কিন্তু 50খানা ম্যাচ জিতেছে নিজের হোম গ্রাউন্ডে, এটা কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। মুম্বাইয়ের পরে কলকাতা কিন্তু নিজেদের ঘরের মাটিতে 50টা জয় পূরণ করেছে, আর কোনো দল পারেনি, এমনকি চেন্নাইও কিন্তু পারেনি। এবার অনেকে বলতে পারে চেন্নাই সুপার কিংস 2 বছর খেলেনি, 2 বছর খেলা না সত্ত্বেও কী করে, মানে 2 বছর না খেলেনি বলেই আর কি এই জয়টা পূরণ করতে পারেনি। হ্যাঁ, এটা হয়তো হতে পারে, তবে ইজি ম্যাচও কিছু চিপকে হেরে গেছে। এই যে পাঞ্জাবের বিরুদ্ধে আগের বছর ম্যাচ হারলো, জেতা ম্যাচ। তারপর এর মধ্যে যে পাঞ্জাব লখনৌ আর সিএসকের মধ্যে ম্যাচটা হেরে গেল। মানে এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। তবে কলকাতার কাছে আগের বছর হেরেছিল। এইগুলো ম্যাচগুলো জিততে পারলে হয়তো তারা 50টা জয়ের রেকর্ড করতে পারতো, এটাই হলো ব্যাপার, আর কিছুই না। এবার চলে আসি ম্যাচে। এবার বলি কলকাতার প্লেইং ইলেভেনের কথায়। কলকাতার প্লেইং ইলেভেন আমার যতদূর মনে হয় কোনো পরিবর্তন হবে না, আবার হয়তো পরিবর্তন হতে পারে। মানে মিচেল স্টারকে বাদ দেবে নাকি এটা বোঝা যাচ্ছে না, হয়তো বসাতে পারে। মিচেল স্টারকে বাদ দিলে অবশ্যই দুষ্মন্ত চামিরা তার বিকল্প হিসেবে আসবে, তার পরিবর্তে আর কি। আর আরেকটা পরিবর্তন হতে পারে ভেঙ্কটেশ্বর আমার মনে হচ্ছে পরিবর্তন করা হতে পারে। ভেঙ্কটেশ্বর পরিবর্তে নীতিশ রানা আসবে, নীতিশ রানা যদি আজকের ম্যাচে ফিট হয়ে থাকে। এবার নীতিশ রানা কি ফিট হয়েছে নাকি আমি জানি না, সেরকম কোনো খবর পাওয়া যায়নি। যদি আর কি থাকে তাহলে তো ভালো, আর না হলে কোনো অসুবিধা নেই। না হলে যেরকম খেলছে সেরকমই থাকবে। আর যদি আসে তাহলে আংক্রিস রঘুবংশীকে আমার মনে হয় বসাবে না। আর এইটা আমার মনে হয় না, আংক্রিস রঘুবংশীকে বসিয়ে 3 নম্বরে ভেঙ্কটেশ্বরকে খেলাবে, 4 নম্বরে শ্রেয়াস আর 5-এ নীতিশ রানা। এইটা আমার মনে হয় করবে না। ভেঙ্কটেশ্বরকে যেহেতু বল করাচ্ছে না, ভেঙ্কটেশ্বর খেলতেও পারছে না, তাকে বসিয়ে দেবে। একখানা ম্যাচে 50 করেছে, মানে আংক্রিস রঘুবংশী আর ভেঙ্কটেশ্বর এই দুটো প্লেয়ারই বাজে খেলছে। ভেঙ্কটেশ্বর এমন একটা প্লেয়ার যার ওপর ভরসা করে কলকাতা ছিল যে ভালো খেলবে, এবং আরসিবির বিরুদ্ধে যেরকম ব্যাটিং করেছিল দেখে মনে হচ্ছিল যে সে ভালো ব্যাটিং করতে পারবে, মানে খুবই ভালো খেলবে। কিন্তু তারপর যেভাবে সে বাজে খেলেছে, মানে খুবই বাজে, মানে যেভাবে ফ্লপ খেয়েছে বা খেলতে পারেনি, সেটা আশাই করিনি যে ওরকম হবে। আমি ভেবেছিলাম হয়তো ভালো খেলবে, আমি না অনেকেই হয়তো ভেবেছিল ভালো খেলতে পারবে ভেঙ্কটেশ্বর। তাকে যে বলও করানো হয় না, ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা এসে গিয়ে একটা বোলিং অপশান বেড়ে গিয়ে ওই তার বোলিংও তাকে করাচ্ছে না, এই জন্য সমস্যা হয়ে গেছে। একটা অলরাউন্ডার তখনই ভালো করতে পারবে, ব্যাটে বলে যত ম্যাচের মধ্যে ইনভলভ থাকবে তখন কিন্তু সে ভালো পারফরমেন্স করবে, মানে ব্যাটও করবে বলও করবে, মানে যেমন অ্যান্ড্রে রাসেল করে থাকে। আর কোনো পরিবর্তন হবে না। সুনীল নারিন, ফ্লিপ সল তো দারুণভাবে খেলছে। কোনো ম্যাচে নারিন খেলছে, কোনো ম্যাচে ফ্লিপ সল খেলছে। আবার এরা যদি কোনো ম্যাচে খেলতে না পারে, সেক্ষেত্রে রাসেল, রমনদীপ, রিঙ্কু এরাও সবাই মিলে খেলে দিচ্ছে। সেই জন্য দলটা ভালোই খেলছে। তবে টেনশনের বিষয় আংকুরিশ রঘুবংশীকে পাঞ্জাবের বিপক্ষে ভালো খেলতে হবে। আর পাঞ্জাবের বিপক্ষে সবসময় জ্বলে ওঠে অ্যান্দ্রে রাসেল। আর শ্রেয়াস আয়ার কীরকম খেলে সেটা দেখতে হবে। শ্রেয়াস আয়ারের আমি একটা দেখতে চাই 25 বলে 50 রান করবে, এরকম ইনিংস। ওই স্লো ইনিংস দেখে ভালো লাগছে না। হয়তো আগের ম্যাচে একটু স্লো খেলে দিয়েছিল, আগের ম্যাচেরটা আমি মেনে নিচ্ছি না, ঠিক আছে। আর তার একটু ম্যাচে ইনভলভ থাকতে হবে, তার একটু ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। শ্রেয়াস আর মাঝে মাঝে ম্যাচে ইনভলভ থাকে না, মানে বাইরে থেকে, মানে কীরকম ক্যাজুয়ালি ক্যাপ্টেন্সিটা করে, মানে কীরকম যেন ঠিক ভালো লাগে না। ওরকম যেন না হয়, এটুকুই বলবো। তাহলে আমার মনে হয় একদম সেরা হবে। এবার দেখা যাক সেটা করতে পারে নাকি কী হয়,
সেটা আগে থেকে কিছুই বলা সম্ভব হচ্ছে না। যদি ভালো খেলার মিচেল স্টারকে আমার মনে হয় রেস্ট দিয়ে পরে ফিরিয়ে নিয়ে আসলে ভালো হবে। মিচেল স্টারকে যদি রেস্ট দিয়ে পরে ফিরিয়ে নিয়ে আসা যায় আমার মনে হয় ভালো হবে। আজকের ম্যাচে খেলানো উচিত হবে না। আর এরপরে সোমবার দিনকে দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে, সেটা মানে কলকাতার পিছিয়ে দুখানা ম্যাচ কিন্তু কলকাতায় খেলবে কলকাতা নাইট রাইডার্স। এই দুটো ম্যাচ যেভাবে হোক কলকাতা জিততে হবে, দুটো জিতলে সেক্ষেত্রে এখন 10 পয়েন্ট রয়েছে, এরপরে হয়ে যাবে কিন্তু 14 পয়েন্ট হয়ে গেলে আর দুটো জয় দরকার, তাহলে কিন্তু প্লে অফে চলে যাবে, একদম প্লে অফে চলে যাবে। 1-2-এ থাকবে, 1-2-এ থাকতে পারলে কিন্তু কলকাতা সুবিধা পাবে কি, মানে ফাইনাল ম্যাচে যাওয়া ওঠার জন্য একটা এক্সট্রা সুযোগ পাবে। এবার কলকাতা সেটা ইউজ করতে পারে নাকি সেটা দেখতে হবে। এবার যদি কলকাতা ভালো মানে খেলতে না পারে, টেনে টুনে 3-4 নম্বরে উঠলো, 3-4 নম্বরে কিন্তু একবার হারবে, সেখান থেকে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, এত কষ্ট সব বিফলে যাবে। ওর থেকে একটু আগে থাকা ভালো, মানে জিতে আগে থাকা ভালো, তাহলে কিন্তু একটা হারলে সুযোগ পাওয়া যাবে। আমি ধরে নিচ্ছি হারবে না, যদি হারে, কেন ম্যাচের বিষয় তো বলা যায় না, অনেক সময় এরকমও হয়েছে যে মানে যে 1-2 নম্বরে থেকেছে সেই কিন্তু বেশিরভাগ সময় কাপ নেয়। শুধু হায়দ্রাবাদ 3-4 নম্বরে থাকতে কাপ নিয়েছিল, হায়দ্রাবাদ অপ্রতিরোধ্য খেলেছিল, সেইবার ভালো খেলার কারণ ছিল আমি মনে করি এখনকার মতো বিধ্বংসী ব্যাটিং না, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং। এই কারণে ডেভিড ওয়ার্নার বলেছে যে আমেরিকার পিচ, মানে T20 ওয়ার্ল্ড কাপে আমেরিকার পিচ কিন্তু স্লো পিচ হবে, সেখানে কিন্তু মেরে খেলা চলবে না, সেখানে অ্যাঙ্কারিং রোল কিন্তু কাজে দেবে, যেটা ওয়ার্নার করে থাকে। ওয়ার্নার যে মেরে ব্যাটিং করতে পারে না এমন না, ওয়ার্নার কিন্তু ব্যাটিং করতে পারে মেরে, এর আগেও করেছে। কলকাতার বিরুদ্ধে একটা 126 রানের ইনিংস খেলেছিল ডেভিড ওয়ার্নার, এবং সেটা যদি সে মেরে খেলতে না পারতো তাহলে করতো কী করে, মেরে খেলতে পারে বলেই করেছিল। সেটাই বলছে আর কি ওয়ার্নার, একদম ঠিকই বলেছে, সবসময় মেরে খেলা চলে না। তাই হায়দ্রাবাদ কাপ নিয়েছিল, আর কলকাতার এখন কাপ নিতে গেলে ওটাই করতে হবে। আর পাঞ্জাবেরটা চলে আসি, আজকের ম্যাচে কলকাতা ফেভারেট, এবং যদি টসে যদি কলকাতা হেরে যায় সেক্ষেত্রে বড় রান করলো, ডিফেন্ড করতে পারলো না, সেক্ষেত্রে হয়তো পাঞ্জাব জিততে পারবে, পাঞ্জাব হয়তো জিততে পারে, সেক্ষেত্রে কলকাতা হারতে পারে। আর কলকাতা চেস করলে কলকাতায় জিতবে, পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা চেস ভালো করে, রাসেল তো ভালো খেলে। আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতার মানে যে হারটা হয়েছিল ওটা পুরো মানে বাজে বোলিংয়ের জন্য। মিচেল স্টার্ক আসলে এখন ভয় হয়, সে কোয়ালিটি বোলার সবই মেনে নিচ্ছি, সে আসলেই ভয় হয় কি সে ম্যাচটা হারিয়ে দেবে, সে জঘন্য খেলবে, মানে এটাই আমার মনে হয়, এটাই সব থেকে বাজে লাগে, এটা যেন না হয়, এটার সমস্যার সমাধান করা উচিত, ব্যাস এইটুকুই বলবো, তাহলে হয়তো ভালো হতে পারে। আর পাঞ্জাব কিংসের বোলিংয়ে রাবাদার বলটা একটু কলকাতার ভালো খেলতে হবে, তার কারণ শর্ট বলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের সমস্যা রয়েছে, এই শর্ট বলটা দেখে খেলতে হবে। আউটদীপ সিংয়ের বল খেলতে অতটা অসুবিধা হবে না, আর অসুবিধা হতে পারে পাঞ্জাব কিংসে কার, হরপ্রীত ব্রার, লাইম লিভিংস্টোনের বলটা একটু দেখে খেলা উচিত। লাইম লিভিংস্টোন তবে লাইম লিভিংস্টোন হোক, হরপ্রীত ব্রার হোক, যেহেতু কোয়ালিটি কোনো স্পিনার নেই, স্পিনারদের খেলতে আমার মনে হয় কলকাতার অসুবিধা হবে না। অসুবিধা একটাই হতে পারে, কাগিসো রাবাদাকে খেলতে আর হার্ষাল প্যাটেলকে খেলতে। হার্ষাল প্যাটেল স্লোয়ার বল করে, এবং রাসেলের বিরুদ্ধে তো গায়ের তেলে ছুঁড়ে মারে, মানে হার্ষাল প্যাটেল করে কি ধরে ছুঁড়ে মারা বলে না, বল ধরলো ছুঁড়ে মারলো, সেরকম আর কি বল করে কিন্তু। এবার দেখতে হবে যে কী হয় আজকের ম্যাচ কে জিতবে, কে জিতবে সেটা কমেন্ট বক্সে জানিও। মানে আজকে ধাওয়ান খেলবে নাকি সেটাও জানি না, যদি ফিট হয়ে চলে আসে তাহলে ধাওয়ান খেলবে, না হলে স্যাম কারান অধিনায়কত্ব করবে। আর প্রীতি জিন্টা বনাম শাহরুখ খান লড়াই আজকে রাতে, আজকে কে কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তবে এবার পাঞ্জাব এই ম্যাচটা যদি কলকাতাকে হারিয়েও দেয়, তবে কলকাতা একটু পিছিয়ে পড়বে নিজেদের ঘরের মাটিতে ম্যাচ জিততে না পারলে, সেই জন্য আজকের ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ। আর যে সোমবার যে ম্যাচটা রয়েছে ওটা জেতাও খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে কলকাতা নাইট রাইডার্স সেটা জিততে পারে নাকি, মানে একটা হাই স্কোরিং ম্যাচ হোক, এবং যেহেতু এখন কলকাতার পিচটা হাই স্কোরিং পিচ হচ্ছে, হাই পিচ, প্রায় 200 স্কোর হচ্ছে প্রায়, এই জন্য কিন্তু মানে হাই স্কোরিং ম্যাচই হয়তো হতে পারে, আর 200 রান ডিফেন্ড করতে নেমে হার 5 বার চেন্নাই সুপার কিংস, 5 বার আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর 3 বার, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস 3 বার, রাজস্থান রয়্যালস 2 বার, হায়দ্রাবাদ 2 বার, আর গুজরাট টাইটান্স 1 বার। আর মুম্বাই ইন্ডিয়ান্স নেই, মুম্বাই ইন্ডিয়ান্স মানে 200 রান করে ওরকম ডিফেন্ড করার মতো পরিস্থিতি হয়নি, ওরা বেশিরভাগ চেঞ্জই করেছে। তারপর দিল্লিও নেই, লখনৌ নেই, অনেকগুলো টিম কিন্তু নেই এই লিস্টে। সবথেকে মানে আরসিবি আর চেন্নাই সবথেকে 200 রান ডিফেন্ড করতে নেমে সবথেকে বাজে খেলেছে। কলকাতা 3 বার, কলকাতা এরকম বাজে খেলেছে। কলকাতা ওই যে আর 5 বার অলরেডি হয়ে যেত, ওই যে ডিফেন্ড করে দিল আগের দিন আরসিবির বিপক্ষে, আর একটা ম্যাচে করলো না হায়দ্রাবাদের বিপক্ষে, দুটোই তো 200-র উপরে রান ডিফেন্ড করেছিল কলকাতা নাইট রাইডার্স।
হ্যাঁ, কলকাতা ওইখানে এগিয়ে গেল, না হলে পিছিয়ে পড়তো। আর এইবার কলকাতার টিমটা একটু ভালো লাগছে, কলকাতার টিমে ব্যালেন্স টিম রয়েছে। আর অনেকে বলছে মানিশ পান্ডেকে খেলানো উচিত, মানিশ পান্ডেকে খেলাবেটা কোন জায়গায়, সে তো মেন খেলে 3 নম্বর। আর একটা জিনিস মানিশ পান্ডেকে করা যেতে পারে, আঙ্ক্রিশ রঘুবংশীকে বাদ দিয়ে বা ভেঙ্কটেশ্বরকে বাদ দিলে হবে না, আঙ্ক্রিশ রঘুবংশীকে 3 নম্বর থেকে সরাতে হবে, তাহলে মানিশ পান্ডেকে সুযোগ দিয়ে যাবে 4-এ শ্রেয়াস আয়ার। তা সেটা আমার মনে হয় করবে না গৌতম গম্ভীর, একটা তরুণ প্লেয়ারকে বসিয়ে দিয়ে হুট করে মানিশকে খেলাবে না। মানিশকে কখন খেলানো যেতে পারে, আমরা কোয়ালিফাই করে গেছি, লাস্টের 1-2 ম্যাচ রয়েছে, ও হারলেও যায় আসে না কোনো, বা একটা ম্যাচের জন্য হয়তো সুযোগ পেল মানিশ পান্ডে, একটা ম্যাচে প্রমোশন করানো হলো 3 নম্বরে, সেটা করা যেতে পারে। কিন্তু বা অন্য প্লেয়ারকে রেস দিয়ে যারা খেলেনি সবাইকে খেলিয়ে দিল, যারা খেলেনি একদম দুর্বল টিম নিয়ে কলকাতা খেললো, সেই ম্যাচ না হারলেও কোনো যায় আসে না, হেরে গেল। এবার সেই মানে হারের জন্য অনেক টিম সমস্যায় পড়বে। ওই কলকাতার মানে এরকম যারা ওপরের দিকে থাকে আর কি এই পয়েন্টস টেবিলে, তারা জিতলে অনেক সময় নিচের দিকে টিমগুলো অনেক সময় কোয়ালিফাই করে যায়, এটা আগে হয়ে থাকে। ওই জন্য দুর্বল করে দেয়। মুম্বাই যেমন 2020 সালে দুর্বল করে দিয়েছিল টিমটা, তারা ভালো টিম নিয়ে খেলছিল, বুমরা টুমরা সবাইকে বসিয়ে দিয়েছিল, যার কারণে কলকাতা প্লে অফে যেতে পারেনি। হায়দ্রাবাদকে হারানোর 1 রানেও যদি হায়দ্রাবাদকে হারাতো কলকাতা চলে যেত। আর ওদের নেট রান রেট ভালো ছিল, কলকাতা বোধহয় 7টা জিতেছিল আর হায়দ্রাবাদও 7টা জিতেছিল। আর কলকাতার মানে জিতেছিল, এবং কলকাতার সবার থেকে নেট রান রেট হায়দ্রাবাদের বেশি ছিল। হায়দ্রাবাদ চলে গেছিলো, মুম্বাই তো গেছিলোই, মুম্বাই কলকাতাকে সাহায্য করেনি এটাই। আর এবার তো মুম্বাইয়ের সমস্যা রয়েছে, এবার আদৌ কোয়ালিফাই করতে পারে নাকি সন্দেহ। মানে আমার যতদূর মনে হচ্ছে কলকাতা, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এই 3 দল করবেই, আর লখনৌ চেন্নাইয়ের মধ্যে এই 2 দলের মধ্যে যে কোনো একটা দল করতে পারে। আর পাঞ্জাব দিল্লি এরা সবাই ছিটকে যাবে এবারের আইপিএল থেকে। পাঞ্জাব মেন বাজে খেলার কারণ ভালো ভালো প্লেয়ার ছিল, কেউ খেলতে পারেনি, জনি ব্যারেস্টো খেলতে পারেনি, শিখর ধাওয়ান খেলতে পারেনি। আর একটা ধামাকাদার লড়াই হতে চলেছে, অ্যান্দ্রে রাসেল বনাম আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং, এরা কেমন খেলে, মানে এরা কিন্তু ভালো খেলবে। এবং সব ম্যাচে যেন ডিফেন্ড, মানে আগের বার যেরকম সব ম্যাচ ভেবেছিল রিঙ্কু সিং জেতাবে, পুরো ভরসা করতো রিঙ্কু সিংয়ের ওপর, এখন পুরোপুরি ভরসা করছে কার ওপর, আশুতোষ শর্মা আর ওই শশাঙ্ক সিং, এই 2 প্লেয়ারের ওপর যেন বেশি ভরসা করছে। মানে ভাবছে এরা সব ম্যাচ জিতেই যাবে, ধারাবাহিকভাবে এরা সব খেলবে, আর কেউ খেলতে পারবে না। আর আর হারপ্রীত সিং ভাটিয়া ওই প্লেয়ারটাকে বাদ দেওয়া উচিত, এর পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নিক তাও ভালো, চলে না, ওই প্লেয়ার চলে না। হার্ষাল প্যাটেল শেষের দিকে ভালো বল করছে, প্রথম দিকে মার খাচ্ছিল, রান মেশিন বল করছিল, শেষ দিকে কিন্তু ভালো উইকেট পাচ্ছে, উইকেট টেকার লিস্টেও কিন্তু অনেকটা উপরে চলে গেছে, মানে পার্পেল ক্যাপের লিস্টে বেশ ভালো খেলছে। কলকাতা নাইট রাইডার্সের অরেঞ্জ ক্যাপের লিস্টে নারিনি বোধহয় প্রথমে রয়েছে, তারপর ফ্লিপ সল্ট, এই 2 প্লেয়ারই ধারাবাহিকভাবে রান করেছে। তারপর বোধহয় শ্রেয়াস আয়ার, অ্যান্দ্রে রাসেল তো সব ম্যাচে ব্যাটিংয়ে নামেনি, এবং ব্যাটিং করলেও সেরকম বড় রান করতে পারেনি। এবার দেখলাম অল্প রান করেছে ব্যাট হাতে, কিন্তু বল হাতে উইকেট নিয়েছে গুরুত্বপূর্ণ সময়। মার ইকোনমি 10, কিন্তু গুরুত্বপূর্ণ সময় প্রয়োজনে উইকেট নিয়েছে, এই জন্য মার খেয়ে গেল। আমি বলবো রাসেল ভালো বল করেছে। রাসেল যদি একটু শর্ট বল কম করতো, ডিজে ব্রাভোর মতো একটু স্লোয়ার বলের ওপর ভালো স্লোয়ার বলটা করতে পারতো, ইয়র্কারটা তো করতেই পারে, তাহলে কামাল করতো, তাহলে মানে তাকে দিয়ে প্রায় 4 ওভার বোলিং করানো যেতেই পারতো অ্যান্দ্রে রাসেলকে দিয়ে। এখন অ্যান্দ্রে রাসেলকে দিয়ে 2 ওভার করানো হয়, তার বেশি করানো হয় না, এটাই হলো বিষয়।